বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। আজ আমাদের মনের মুকুর গল্প পাঠের আসরে আমি আপনাদের শোনাব ভূতনাথ তান্ত্রিকের ডায়েরি সিরিজের তৃতীয় পর্ব। বাইরে বৃষ্টির অঝোর ধারা, ঘরের ভেতর মোমবাতির মৃদু আলো। ভূতনাথের গলায় এক দীর্ঘশ্বাস। তিনি শিবেনের দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে গল্প শুরু করলেন। শিবেন, বৃষ্টিতে চাটা বোধহয় ঠান্ডাই হয়ে গেল। সে যাগ্গে। দেখো শিবেন, বাইরের এই বৃষ্টির ঝমঝম আওয়াজটা শুনলেই আমার জলঙ্গি নদীর সেই বর্ষাকালটা কথা বড্ড মনে পড়ে যায়। তুমি তোমার ডায়েরি নিয়ে ঘাঁটাঘাঁটি করো, কিন্তু ডায়েরির পাতায় কি আর সব কিছু লেখা যায়? কিছু কিছু জিনিস কেবল চোখের সামনে দিয়ে গেলে তবেই অনুভব করা যায়। সেবার ছিল বর্ষাকাল। আকাশটা তখন এক বিশাল কালচে চাদরের মতো ঝুলে আছে। বাতাস এতই ভারী যে মনে হচ্ছিল কোথাও কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে। আমার তান্ত্রিক সাধনার প্রয়োজনে আমি তখন জলঙ্গি নদীর পাড়ে সেই পরিত্যক্ত শ্মশানের ধারে অস্থায়ী একটা ডেরা গেড়েছি। জায়গাটা এমনিতেই নির্জন, তার উপর বর্ষার জলঙ্গির চেহারা তখন এক ভয়াবহ রূপ নিয়েছে। নদীর স্রোত যেন ফুঁসছে, যেন সে তার গর্ভে কত না বলা কথা চেপে রেখে দিয়েছে। ওই নদীর পাড়ে দিনের বেলাতেও মানুষ আসতে ভয় পায়, আর রাতের কথা তো বাদই দিলাম। তা আমি ঠিক করলাম সেই শ্মশানের এক কোণে, যেখানে একটা প্রকাণ্ড বটগাছ শিকড় ছড়িয়ে দাঁড়িয়ে আছে, সেখানে আমার আসন পাতব। জায়গাটা বেশ স্যাঁতসেঁতে। আমি যখন গিয়ে পৌঁছালাম, সূর্য তখন ডুবো। বাতাসের গন্ধে কেমন যেন একটা পচা পচা ভাব। শ্যাওলার মাটির গন্ধ মিশে এক অদ্ভুত একঘেয়ে পরিবেশ তৈরি করেছে। আমি আমার ঝোলার থেকে আসন পেতে বসলাম। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক এমনভাবে কানে আসছিল যে নিজের নিঃশ্বাসের শব্দই শুনতে পাচ্ছিলাম না। সেদিন বিকেলে আকাশটা হঠাৎ লাল হয়ে গেল, ঠিক যেন কারো রক্তের দাগ আকাশের গায়ে লেগে আছে। আমি আমার রুদ্রাক্ষের মালাটা নিয়ে ধ্যানে বসার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই নদীর জল থেকে যেন একটা অস্বাভাবিক ঠান্ডা স্রোত আমার শরীরে এসে লাগলো। যেন কেউ বরফের স্পর্শ দিয়ে আমাকে ছুঁয়ে গেল। আমি চোখ খুললাম না, কারণ আমি জানতাম সাধনার পথে মন বিচলিত করার জন্য নানা ছায়া আসে, কিন্তু এই ছায়া যেন অন্যরকম। রাত তখন 12টা। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, যেন কালো কালি চারপাশ জুড়ে ঢেলে দেওয়া হয়েছে। একমাত্র সঙ্গী আমার রুদ্রাক্ষের মালা আর দূরে কোথাও ডেকে ওঠা শিয়ালের ডাক। শ্মশানে চিতাভস্যের এক উৎকট গন্ধ বাতাসকে ভারী করে রেখেছে। তান্ত্রিক সাধনার জন্য আমি যখন গভীর ধ্যানে বসলাম, ঠিক তখনই আমার ধ্যানের গভীরে এক অদ্ভুত শব্দ প্রবেশ করল। শব্দটা আমার পরিচিত নয়। নদীর স্রোত যেভাবে তীরের ভাঙা মাটির গায়ে আছড়ে পড়ে, এটা তেমন ছন্দময় নয়, বরং মনে হলো জলের উপরে কেউ যেন হেঁটে আসছে। ভারী পায়ের পাতা যেন প্রতিটি পদক্ষেপে আলতো করে জল ছুঁয়ে যাচ্ছে। ছপ ছপ ছপ। আমি চোখ খুললাম না। জানি সাধনার পথে মন বিচলিত করার জন্য নানা ছায়া আসে, কিন্তু এই পায়ের শব্দটা যেন আমার ধ্যানের সীমানা পেরিয়ে ঠিক আমার সামনে এসে স্থির হলো। শিবেন, তুমি তো জানো, তান্ত্রিক সাধনা মানেই নিজেকে অসীমের সাথে পরিচয় করিয়ে দেওয়া।
কিন্তু সেই রাত আমি বুঝতে পারছিলাম অসীমের চেয়েও ভয়ঙ্কর কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার রুদ্রাক্ষের মালাটা তখন হাতের মুঠোয় এমনভাবে চেপে ধরেছি যে আমার আঙুলে ব্যথা শুরু হয়ে গেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বুঝতে পারলাম এ কোনো হ্যালুসিনেশন বা মনের ভ্রম নয়। আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে অশরীরী এক সত্তা। তার মুখটা কুয়াশার আড়ালে ঢাকা, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সেই ছায়ার থেকে কোনো প্রাণ শক্তি বেরিয়ে আসছে না। আছে শুধু এক গভীর হাহাকার। ছায়াটি আমার খুব কাছে এসে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, শুধু এক নিস্তব্ধতা যা আমাকে দমবন্ধ করে দিচ্ছিল। আমি এক দৃষ্টি তাকিয়ে রইলাম। সে তার দীর্ঘ হাড় জিরজিরে হাতটা বাড়িয়ে নদীর নিষ্প্রভ ঘোলা জলের দিকে নির্দেশ করল। আমি মন্ত্রপাঠ থামিয়ে দিলাম। আমি তান্ত্রিকের গাম্ভীর্য সরিয়ে এক সাধারণ মানুষের মতো সেই জলের দিকে তাকালাম। আর বিশ্বাস করো শিবেন, যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে এলো। নদীর সেই কালচে জলের নিচে যেন একটা পুরো গ্রাম ডুবে আছে। কাদা, ভাঙা ঘরবাড়ি, আর সেই ধ্বংসস্তূপের মাঝে অগণিত মানুষের ছায়া হাত বাড়িয়ে সাহায্যের জন্য কাঁদছে। তাদের চোখগুলো জ্বলছে এক অসীম অতৃপ্ততায়। কেউ তার প্রিয়জনকে খুঁজছে, কেউ হয়তো তার শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে আছে। বুঝতে পারলাম কয়েক দশক আগে কোন এক ভয়াবহ প্রলয়ে সেই গ্রামটি জলের নিচে তলিয়ে গিয়েছিল। সেই বাসিন্দারা আজও মুক্তি পায়নি। তারা যেন এক চিরন্তন যন্ত্রণার কারাগারে বন্দী হয়ে আছে। আমার মনে হলো সেই ছায়াটা আমাকেই ডেকেছে, আমার সাহসের পরীক্ষা নেওয়ার জন্য নয়, বরং আমার সহমর্মিতা যাচাই করার জন্য। মানুষ ভাবে ভূতপ্রেত মানেই অশুভ, কিন্তু শিবেন, কখনো কখনো আমরা যাদের ভয় পাই তারা আসলে আমাদের চেয়েও বেশি একা, বেশি অভিশপ্ত। নদীর তীরের সেই ছায়া কোনো দানব ছিল না, ছিল এক হারানো স্মৃতির আর্তনাদ। এই যে তুমি আমার ডায়েরি নিয়ে বসো, এই গল্পগুলো কি শুধু কাগজে লেখা? এগুলো তো সেই সব মানুষের কান্না যারা আজও এই পৃথিবীর কোথাও না কোথাও ছায়া হয়ে ঘুরে বেড়ায়। আমি সেই রাতেই বুঝলাম আমার সামনে যা দাঁড়িয়ে আছে তা কেবল এক অশরীরী আত্মা নয়, তা আমার নিজেরই অতীত। চাটা শেষ করো শিবেন, গল্প এখনো অনেকটা বাকি। এইমাত্র তোমাকে যেটা বলছিলাম, সেই অশরীরী ছায়াটি যখন জলের দিকে হাত বাড়িয়ে আমায় ডাকল, তখন আমার চারপাশটা এক অদ্ভুত বরফ শীতল ঠান্ডায় জমে গিয়েছিল। তান্ত্রিক সাধনার নিয়ম অনুযায়ী কোনো অশরীরী আত্মার মুখোমুখি হলে ভয় পাওয়া নিষেধ, কিন্তু প্রকৃতির এই প্রলয়ঙ্করের রূপ আর সেই হাহাকার মেশানো নীরবতা আমাকে এক মুহূর্তের জন্য হলেও বিচলিত করে তুলেছিল। শ্মশানে চিতাভস্যের গন্ধে বাতাস তখন এতটাই ভারী যে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি আমার রুদ্রাক্ষের মালাটি হাতের তালুতে শক্ত করে চেপে ধরলাম। মন্ত্র পড়ার শক্তি আমার ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো মন্ত্রের চেয়েও বড় এক ভাষা আছে, তা হলো আর্তনাদ। আমি আমার ডান হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দিলাম কুয়াশার সেই ঘন আস্তরণের দিকে। ছায়াটা এত কাছে এসে দাঁড়িয়েছিল যে আমি তার শরীরের থেকে বেরিয়ে আসা হিমশীতল বাতাসের অস্তিত্ব অনুভব করছিলাম। সে যেন অনেক কাল ধরে কোন এক বোঝার ভারে নুয়ে পড়েছিল। আমি বুঝতে পারলাম একে তাড়ানো আমার কাজ নয়, একে মুক্তি দেওয়াই আমার লক্ষ্য। আমি বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলাম, কিন্তু সেগুলো তান্ত্রিক আক্রোশের মন্ত্র ছিল না। সেগুলো ছিল মহাকালের কাছে করা এক প্রার্থনা। আমি আহ্বান জানালাম সেই সব আত্মাকে যারা সময়ের স্রোতে পথ হারিয়েছে। মুহূর্তের মধ্যে নদীর জল ফুঁসে উঠল। শান্ত জলঙ্গি যেন উত্তাল হয়ে উঠল কোন এক
অজানা ঝড়ে। সেই জলের তলার থেকে যে গ্রামটি ভেসে উঠছিল, তার প্রতিটি ভাঙা বাড়ির জানলা দিয়ে যেন এক অশরীরী আলো বিচ্ছুরিত হতে লাগলো। দেখছো তো শিবেন, কি অদ্ভুত দৃশ্য! মনে হচ্ছে আমি যেন সিনেমার পর্দায় দেখছি। সেই গ্রামটি যখন জলের উপরে দৃশ্যমান হচ্ছিল, তখন আমি শুনতে পাচ্ছিলাম অজস্র মানুষের সম্মিলিত দীর্ঘশ্বাস। কেউ হয়তো তার প্রিয়জনকে খুঁজছে, কেউ হয়তো তার শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে আছে। আমি আমার মন্ত্র পড়ার গতি বাড়ালাম। আমার চোখের সামনে তখন ভেসে উঠছে সেই মানুষদের অতীত। একজোড়া বৃদ্ধ বৃদ্ধা তাদের ভাঙা দাওয়ায় বসে আছেন, যেন কোনো এক উৎসবের অপেক্ষা করছেন, অথচ তাদের চারপাশটা ধ্বংসস্তূপে ভরা। আমি চিৎকার করে বললাম, তোমাদের সময় শেষ হয়েছে। তোমরা কেন এই জলের অতলে নিজেদের বেঁধে রেখেছ? আমার সেই কণ্ঠস্বর শ্মশানের নিস্তব্ধতা চিরে নদীর ওপারে প্রতিধ্বনিত হলো। ছায়াটা এবার আমার দিকে ফিরল। এতদিন পর আমি তার মুখের ওপরের কুয়াশাটা সরে যেতে দেখলাম। কি ভয়াবহ সেই রূপ! চোখের জায়গায় দুটো গভীর গহ্বর, আর সেই গহ্বর দিয়ে যেন জল ঝরছে। সে কোনো কথা বলল না, শুধু একটা ভাঙা কাঁসার ঘটি আমার দিকে বাড়িয়ে দিল। সেই ঘটিটা ছিল পুরোপুরি শ্যাওলায় ঢাকা। আমি ওটা নিতেই আমার হাতের তালুতে এক প্রচণ্ড ঝটকা লাগলো। মনে হলো হাজার হাজার বছরের পুরনো এক ইতিহাস আমার শরীরে ঢুকে পড়ছে। আমি দেখলাম গ্রামটা আসলে কোনো বন্যায় তলিয়ে যায়নি। এটা ছিল এক ষড়যন্ত্রের ইতিহাস। গ্রামের কিছু লোভী মানুষ, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই গ্রামটিকে নদীর গহ্বরে ঠেলে দিয়েছিল। সেই ছায়াটা ছিল সেই পুরোহিতের আত্মা, যে এই মন্দির রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিল। সে আমাকে দেখাচ্ছিল কিভাবে সেই অপরাধীরা আজও এই নদীর পাড়েই ঘুরে বেড়াচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম সেই অভিশপ্ত ছায়াটি তার আঙুল দিয়ে নদীর পাড়ের একটি বিশেষ স্থান নির্দেশ করছে। সেখানে মাটির নিচে পুঁতে রাখা ছিল কিছু প্রাচীন পুঁথি এবং বলিদানের অস্ত্র। শিবেন, তুমি কি ভাবছো ভূত প্রেত আর ইতিহাস কি এক? আসলে ভূত তো হলো সেই অপরাধ যা মানুষ লুকিয়ে রাখতে চায়। নদীর জল যখন সেই অপরাধকে উপরে ভাসিয়ে তুলল, তখন আমি বুঝলাম কেন আমি এখানে এসেছি। আমি আমার রুদ্রাক্ষের মালাটি দিয়ে বাতাসের উপর এক বৃত্ত আঁকলাম। সেই বৃত্তের ভেতর দিয়ে যেন সেই ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। প্রতিটি আত্মা একে একে নদীর স্রোতে মিশে যেতে থাকলো। তাদের সে আর্তনাদ ধীরে ধীরে এক মিষ্ট সঙ্গীতে পরিণত হলো। আমি যখন মন্ত্র শেষ করলাম, তখন আমার কপালে বিন্দু বিন্দু ঘাম। কিন্তু তখনই ঘটল আসল কাণ্ডটা। সেই ছায়াটা যাওয়ার আগে আমার কাঁধে হাত রাখল। শিবেন, সেই স্পর্শ আমি আজও ভুলতে পারিনি। মনে হয়েছিল যেন কোনো জীবন্ত মানুষ আমাকে বলছে, তুমি যদি এই সত্য গোপন করো, তবে তুমিও এই ইতিহাসের অংশ হয়ে যাবে। আমি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলাম। আমার সাধনার আসনটা তখন ভিজে গেছে বর্ষার জলে। শ্মশানের চিতাভস্মের উপর দিয়ে কুয়াশাগুলো যেন নেচে বেড়াচ্ছিল। আমি বুঝলাম আমি কোনো অশুভ কাজ করিনি, আমি একটা মীমাংসা করেছি। কিন্তু এই অধ্যায়ের শেষে এসে তোমাকে একটা কথা বলি, যে ছায়াটা আমায় ছুঁয়ে গিয়েছিল, তার শীতলতা এখন আমার বাম কাঁধে মাঝে মাঝে আমি অনুভব করি। তুমি হয়তো ভাবছো আমি পাগল হয়ে গেছি, কিন্তু পাগল তো সেই মানুষ যে নিজের অতীতের ছায়াকে অস্বীকার করে। আমি তো কেবল সেই ছায়াকেই মুক্ত করার চেষ্টা করেছি, যেটা আমাদের সবার ভেতরেই কোনো না কোনোভাবে রয়ে গেছে। ডায়েরির পাতায় কি আর এসব লেখা যায় শিবেন? লিখেছি শুধু ঘটনার কথা। অনুভূতির কথা তো এই বৃষ্টির রাতে তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। শিবেন, চাটা শেষ করো ভাই।
শরীরটা গরম হওয়া দরকার। তুমি হয়তো ভাবছো ওই ছায়াটা চলে গেলেই সব শেষ। কিন্তু তুমি ভুল করছো। তন্ত্র সাধনায় যখন তুমি একবার কোনো অশরীরীর সাথে যোগসূত্র তৈরি করবে, তখন সে তোমাকে সহজে ছাড়বে না। এই একটু আগে তোমাকে যেটা বলছিলাম, ওই পুরোহিতের আত্মাটা আমাকে ঠিক ওই জায়গাটা দিয়ে টেনে নিয়ে গেল, যেখানে শ্মশানের সীমানা শেষ হচ্ছে। নদীর বাঁকে এক পরিত্যক্ত জঙ্গল, আর তার ঠিক ভেতরেই এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। দিনের বেলাতেও লোকে ওদিকে যেতে ভয় পায়, আর আমি তখন মধ্যরাত পার করছি। শিবেন, শোনো, সেই মন্দিরের প্রবেশদ্বারে পা রাখতেই আমার মনে হলো আমার শরীরের প্রতিটি লোমকূপ খাড়া হয়ে গেছে। মন্দিরের গর্ভগৃহের দরজাটা ভাঙা, আর সেখান থেকে এক উৎকট পচা গন্ধ আসছে। আমি টর্চটা জ্বালালাম। টর্চের আলো পড়তেই দেখলাম মন্দিরের মেঝেতে এখনো পুরনো দিনের রক্ত যেন কালচে দাগ হয়ে লেগে আছে। পুরোহিতের আত্মাটা আমার সামনে এসে দাঁড়ালো না। সে মন্দিরের বেদির দিকে ইশারা করল। শিবেন, তুমি বিশ্বাস করবে না ওই বেদির নিচে ঠিক কি ছিল। আমি মাটির উপরের শ্যাওলা সরাতেই দেখলাম পাথরের মেঝেতে গভীর ক্ষত। কোনো ধারালো অস্ত্র দিয়ে সেখানে বারবার আঘাত করা হয়েছিল। ওই ক্ষতচিহ্নগুলো কোনো প্রাকৃতিক ক্ষয় নয়, ওগুলো ছিল বলিদানের আর্তনাদ। আমি যখন সেই বেদির পাথরটা সরালাম, আমার হাতের মুঠোয় এলো এক প্রাচীন তিলক। ওটা সাধারণ তিলক নয়, ওটা ছিল মানুষের হাড়ের গুঁড়ো আর বিশেষ এক ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি। আর ঠিক ওই তিলকটার নিচে রাখা ছিল একজোড়া লোহার শিকল, যা দিয়ে কোনো মানুষ বা পশুকে আটকে রাখা হয়েছিল। শিবেন, তুমি কি বুঝতে পারছো সেই পুরোহিতের আত্মা আমাকে কেন সেখানে নিয়ে গিয়েছিল? সে আমাকে দেখাচ্ছিল তার শেষ সময়টা সে কেমন অমানবিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিল। ঠিক তখনই মন্দিরটা কেঁপে উঠল। মনে হলো যেন মাটি ফুঁড়ে কেউ উঠে আসছে। মন্দিরের দেওয়ালে ঝোলানো মূর্তিগুলো হঠাৎ নড়ে উঠল, যেন তারা একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। আমি পিছু ফিরতে গেলাম, কিন্তু দেখি আমার বেরোনোর পথটা বন্ধ হয়ে গেছে। মন্দিরের দেওয়াল থেকে কালো তরল পদার্থ ঝরছে, ঠিক যেন রক্ত। আর সেই গন্ধটা এতটাই তীব্র যে আমার বমি আসার উপক্রম হলো। শিবেন, ওই মুহূর্তে আমি নিজের প্রাণ নিয়ে শঙ্কিত ছিলাম। আমি আমার তান্ত্রিক ঝোলা থেকে সিঁদুর আর চাল নিয়ে চারদিকে গণ্ডি কাটলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, গণ্ডিটা কাজ করলো না। সেই ছায়াগুলো যারা এতক্ষণ আমার সাথে ছিল, তারা হঠাৎ করেই আমার উপর চড়াও হলো। তাদের চোখগুলো জ্বলছিল আগুনের মতো। আমি চিৎকার করে বললাম, তোরা কি চাস? আমি তো তোদের মুক্তি দিলাম। কিন্তু তারা আমার কথা শুনছিল না। তাদের সম্মিলিত গর্জন শ্মশানের শিয়ালদের ডাককেও ছাপিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমি বুঝলাম, এই মন্দিরের অভিশাপ কেবল এই পুরোহিতের নয়, এই মন্দিরের প্রতিটি ইটের নিচে কোনো না কোনো অশুভ তান্ত্রিকের পাপ লুকিয়ে আছে। আমি আমার রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে ফেললাম। ওই মালাটার উপরেই ছিল আমার শক্তির ভরসা। মালাটা মেঝেতে পড়তেই এক চোখ ঝলসানো আলো জ্বলে উঠল, আর সেই আলোয় আমি দেখলাম আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই পুরোহিত, আর তার হাতটা আমার কাঁধের উপর। শিবেন, তার স্পর্শটা আর আগের মতো শীতল ছিল না, সেটা ছিল জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত। পুরোহিতটা একটা অশরীরী চিৎকার করলো, যা আমার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জোগাড় করেছিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার চোখের সামনে তখন অন্ধকার আর আলোর এক ভয়াবহ লড়াই। আমি দেখছিলাম ছায়াগুলো একে একে মন্দিরের দেওয়ালের গভীরে ঢুকে যাচ্ছে, আর মন্দিরের সেই পুরনো রক্তমাখা মেঝেটা
যেন আমাকে গিলে ফেলতে চাইছে। শিবেন, ওই লোমহর্ষক মুহূর্তগুলো আমার জীবনে আর কোনো দিন আসেনি। তুমি কি অনুভব করতে পারছো সেই মন্দিরের সেই থমথমে পরিবেশ? আমার আজও মনে হয় ওই মন্দিরের মাটির নিচে আজও অনেক কিছু চাপা পড়ে আছে যা মানুষের জানা উচিত নয়। ওই রাতটার পর থেকে আমি বুঝতে পেরেছি কিছু ছায়া আছে যারা মুক্তি চায় না, যারা কেবল ধ্বংসই চায়। শিবেন, চাটা একটু টেনে নাও, ঠান্ডা হয়ে গেছে। তুমি কি খেয়াল করছো এই ঘরের আবহাওয়াটা কেমন যেন ভারী হয়ে আসছে? দেখো, ভূতনাথের ডায়েরিতে শুধু কাগজ আর কালির গল্প নয় শিবেন, এগুলো এক একটা জীবন্ত অভিশাপ। একটু আগে তোমাকে যেটা বলছিলাম, সেই মন্দিরের গর্ভগৃহের ভেতরে যখন আমি ওই জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত স্পর্শটা অনুভব করলাম, তখন মনে হয়েছিল আমার শরীরের চামড়া যেন ঝলসে যাচ্ছে। শিবেন, তুমি ভাবছো আমি হয়তো ভয় পেয়েছিলাম। না, তান্ত্রিকের কাছে ভয় বলে কিছু নেই শিবেন। কিন্তু যখন প্রকৃতি তার সমস্ত অশুভ শক্তি নিয়ে তোমাকে ঘিরে ধরে, তখন নিজের অস্তিত্বের লড়াইটা চালিয়ে যাওয়াটা বড় কঠিন হয়ে পড়ে। মন্দিরের দেওয়ালগুলোর থেকে যে কালো তরল ঝরছিল, তা রক্ত ছিল না। তা ছিল যেন শত শত বছরের জমে থাকা ঘৃণা। আমি দেখলাম মেঝেতে আমার ছড়ানো চালগুলো একে একে কালো হয়ে যাচ্ছে, যেন কেউ সেগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমি আর দেরি করলাম না। আমি বুঝতে পারলাম এই অশুভ শক্তির উৎস ওই মন্দিরের নিচে থাকা বলিদানের বেদির মধ্যেই লুকিয়ে আছে। আমি আমার ঝোলার থেকে একটা ছোট্ট তলোয়ার বের করলাম। তলোয়ারটা সাধারণ নয়, ওটা অনেক বছর আগে এক তান্ত্রিক গুরু আমাকে দিয়েছিলেন। আমি গণ্ডি ভেঙে বেদির দিকে এগিয়ে গেলাম। আমার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে মেঝের থেকে কান্নার শব্দ আসছে। শোনো শিবেন, ওই কান্নার শব্দগুলো মানুষের নয়, ওগুলো ছিল এক ধরনের অশরীরী হাহাকার যা তোমাকে ভেতর থেকে ভেঙে দেবে। আমি বেদির সেই পাথরটা সরাতেই দেখলাম ভেতরে রয়েছে একটা ছোট্ট কাঠের বাক্স, আর সেটাতে ভরে রাখা হয়েছে একটা মানুষের মাথার খুলি, যার উপর এখনো সেই পুরনো তিলকটা জ্বলজ্বল করছে। খুলিটার দিকে তাকাতেই আমার চারপাশটা বনবন করে ঘুরতে লাগলো। শিবেন, তুমি বিশ্বাস করবে না, ওই খুলিটার চোখের গহ্বর থেকে এক অদ্ভুত নীল রঙের ধোঁয়া বেরোচ্ছিল। সেই ধোঁয়াটা পুরো মন্দিরে ছড়িয়ে পড়ল। আমি মুহূর্তের মধ্যে দেখলাম আমি আর বর্তমান পৃথিবীতে নেই। আমি সেই অতীতে পৌঁছে গেছি যখন এই মন্দিরে নরবলি দেওয়া হচ্ছিল। আমি দেখলাম সেই অপরাধী তান্ত্রিকদের যারা ক্ষমতার লোভে এক পুরো গ্রামকে বলি দিয়েছিল। তাদের সেই অট্টহাসি আর অসহায় মানুষের আর্তনাদ আমার মগজের উপর হাতুড়ির মতো আঘাত করছিল। শিবেন, তুমি কি বুঝতে পারছো কেন আমি ওই রাতটা কখনো ভুলতে পারি না? আমি নিজেকে সেই বলিদানকারীদের হাত থেকে বাঁচাতে পারছিলাম না। তারা যেন আমাকেও তাদের যজ্ঞের অংশ বানিয়ে ফেলতে চাইছিল। আমি তখন আমার শেষ শক্তিটুকু সংগ্রহ করলাম। আমি আমার হাতের তালু কেটে সেই তলার উপর রক্তের তিলক দিলাম। তলোয়ারটা একটা অদ্ভুত আলোয় জ্বলে উঠল। আমি চিৎকার করে বললাম, তোদের এই অন্ধকার সাম্রাজ্য আজ এখানেই শেষ হবে। আমি সেই খুলিটার উপর তলোয়ার দিয়ে এক প্রচণ্ড আঘাত করলাম। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল, যেন পৃথিবী তার ঘূর্ণন থামিয়ে দিয়েছে। তারপর এক কান ফাটানো বিস্ফোরণ। আমি জ্ঞান হারালাম। যখন আমার হুঁশ ফিরল, তখন বাইরে ভোরের আলো ফুটেছে। আমি মন্দির থেকে প্রায় ১ মাইল দূরে এক জলাভূমির ধারে পড়ে আছি। শরীর তখন অবশ, কিন্তু আমার ঝোলার ভেতর থেকে একটা মৃদু স্পন্দন আসছে। আমি দেখলাম সেই খুলিটার নেই, শুধু সেই লোহার শিকলগুলো আমার ঝোলার ভেতরে পড়ে আছে। শিবেন, ওই শিকলগুলো আমি আজও আমার কাছে রাখি।
মাঝে মধ্যে যখন রাতে এই বৃষ্টির শব্দ শুনি, ওই শিকলগুলো যেন নিজের থেকেই নড়তে থাকে। যেন তারা আমাকে মনে করিয়ে দেয়, অতীতকে তুমি যতই ধ্বংস করার চেষ্টা করো না কেন, তার ছায়া তোমার পেছনে সব সময় লেগে থাকবে। হুম, তুমি কি ভাবছো শিবেন, সব শেষ হয়ে গেছে? না শিবেন, ওই মন্দিরের সেই অন্ধকারটা আজও কোথাও না কোথাও যেন বেঁচে আছে। তুমি কেমন শুনতে পাচ্ছ ওই বাতাসের শব্দটা? ওটা কিন্তু কেবল বাতাস নয়, ওটা সেই বলিদানের আর্তনাদ। শিবেন, চাটা এবার শেষ করে দাও। বৃষ্টির বেগটা কমে আসছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আজ রাতে তুমি আর শান্তিতে ঘুমোতে পারবে না। শোনো শিবেন, গল্পের শেষটা তোমাকে না বললে হয়তো আজ রাতে তোমার স্বপ্ন ভাঙবে না। আর স্বপ্ন যদি না ভাঙে, তবে তুমি আসল সত্যটাই জানতে পারবে না। এবার তোমাকে বলি, সেদিন সকালে কি ঘটেছিল। আমি যখন সেই জলাভূমির ধারে জ্ঞান ফিরে পেলাম, আমার সর্বাঙ্গ তখন কাদায় লেপ্টে আছে, শরীরটা যেন পাথর হয়ে আছে। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম। তিলকটা ছিল না, তলারটাও যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু আমার ঝোলার ভেতরে সেই পুরনো লোহার শিকলগুলো তখনও গরম হয়ে আছে। আমি বুঝলাম, সেই মন্দিরের অন্ধকারকে আমি সাময়িক স্তব্ধ করেছি মাত্র, তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারিনি। আমি ফেরার পথে যখন আবার সেই মন্দিরের সামনে দাঁড়ালাম, আমি অবাক হয়ে দেখলাম সেখানে কোনো মন্দির নেই, নেই কোনো ভাঙা ইটের স্তূপ, নেই সেই রক্তের দাগ। সেখানে শুধু বিশাল এক জলাশয়, যার জল আয়নার মতো স্থির, যেন কয়েকশো বছর ধরে সেখানে কিছুই ছিল না। আমি কি তাহলে দিবাস্বপ্ন দেখছিলাম? না শিবেন, আমার বাঁ কাঁধে সেই ছায়ার স্পর্শের জ্বালা আজও আমাকে মনে করিয়ে দেয় যে আমি যা দেখেছিলাম তা ছিল এক নগ্ন বাস্তব। কিন্তু শোনো শিবেন, ভয়ঙ্কর সত্যটা তো ওখানে নয়, ভয়ঙ্কর সত্যটা হলো আমার এই বাড়িতে। আমি যখন ঘরে ফিরলাম, আমি দেখলাম আমার ডায়েরির শেষ পাতায়, যেখানে আমি এই জলঙ্গির গল্পের কথা লিখেছিলাম, সেখানে আমার নিজের হাতের লেখাটা বদলে গেছে। আমি যা লিখেছিলাম তার নিচে অন্য কেউ লিখেছে, আমরা আসছি। শিবেন, তুমি কি বুঝতে পারছো কেন আমি তোমাকে বারবার বলি ওই ডায়েরিটাকে না ঘাঁটাতে? এই ডায়েরির প্রতিটি পাতায় যে অশরীরী ছায়াগুলোর কথা আমি লিখি, তারা যেন এই পাতার মাধ্যমেই জীবিত হয়ে উঠছে। আজ যখন আমি তোমাকে এই গল্পটা শোনালাম, তুমি কি খেয়াল করেছো এই ঘরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে আছে? তোমার কি মনে হচ্ছে না যে আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে? তুমি যদি ভাবো এই পর্বেই সব শেষ, হ্যাঁ, তবে তুমি ভুল করছো শিবেন। কারণ এই মন্দিরের সেই কালো তরল, সেই বলিদানের আর্তনাদ, আর সেই পুরোহিতের অভিশপ্ত তিলক, এরা আমাদের ঘরের চৌকাঠ পেরিয়ে এসছে। আজ আমি যখন আমার ডায়েরিটা বন্ধ করব, তখন এই ঘরের অন্ধকারটা যে কেবল আমার ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেটা তুমি কালকের মধ্যেই বুঝতে পারবে। শিবেন, তুমি কি তৈরি আছো পরের পর্বের জন্য? কারণ এর পরের ঘটনাটা এমন একটা জায়গায় নিয়ে যাবে, যেখানে গিয়ে মানুষের বুদ্ধি কাজ করে না। আমি সেদিন জলঙ্গির তীরে যা দেখেছিলাম, তা ছিল কেবল শুরু। এর পরের ডায়েরির পাতায় যা লেখা আছে, তা শুনলে তোমার শরীরে রক্ত জমে বরফ হয়ে যাবে। তুমি কি পরের পর্ব শোনার সাহস রাখো শিবেন, নাকি এখানেই সবকিছু থামিয়ে দিতে চাও? আজ রাতে কিন্তু সাবধানে থাকবে, আর বাতিটা নেভানোর সময় আয়নায় নিজের ছায়াটার দিকে ভালো করে তাকিয়ে দেখো। কে জানে, হয়তো তোমার ছায়াটাও তোমাকে কিছু বলতে চাইছে, যা তুমি আজ পর্যন্ত শোনোনি। পরের পর্বে হয়তো কোনো এক নিশীথ রাতে আমরা আবার এই ডায়েরিটা খুলব।
ততদিন পর্যন্ত তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগে, কোনো অশুভ সংকেত পাও, তবে দেরি করো না, আমাকে জানিও। কারণ আমি জানি এই রহস্যের জাল আমাদের দুজনকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে। চললাম ভাই শিবেন, অনেক রাত হলো। হ্যাঁ, বাতিটা নেভানোর আগে দরজাটা দুবার চেক করো, কারণ ছায়ারা কিন্তু দরজার তালা মানে না। দেখলেন তো বন্ধুরা, ভূতনাথের এই ডায়েরি কেবল কাগজের কিছু পাতায় সীমাবদ্ধ নেই। এই গল্প আমাদের শেখায় যে আমরা যা দেখি না, তা যে নেই, সেটা ভাবাই ভুল। নদীর স্রোত যেমন ইতিহাসকে বয়ে নিয়ে যায়, আমাদের মনের গহীনেও তেমনি কত না বলা স্মৃতি আর ছায়া লুকিয়ে থাকে। মানুষের লোভ, হিংসা আর অজানাকে জানার নেশা সবই প্রকৃতির অমোঘ নিয়মে কোথাও না কোথাও সংরক্ষিত থাকে। ভূতনাথ তান্ত্রিকের এই তৃতীয় পর্বটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারেরও নিজস্ব একটা ভাষা আছে। আপনি কি কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না? হয়তো কোনো পরিত্যক্ত বাড়ির নিস্তব্ধতা, কিংবা গভীর রাতে নদীর তীরের সেই অশুভ ছায়া যা আজও আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়। নিজের ভেতরে জমে থাকা সেই অতীত বা সেই ভয়কে অস্বীকার করবেন না। মনে রাখবেন, ছায়ারা সবসময় অন্ধকারেই বাঁচে না, তারা বাঁচে আমাদের মনের সেই অগোচর কোণে, যেখানে আমরা আলো ফেলতে ভয় পাই। বন্ধুরা, আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? এই যে নদী তীরে সেই অভিশপ্ত মন্দিরের অন্ধকার, এটি কি আপনার বুকের ভেতরে কোনো পুরনো ভয়ের স্মৃতি জাগিয়ে তুলল? কমেন্ট বক্সে আমাদের জানান আপনার জীবনের কোনো অদ্ভুত অভিজ্ঞতার কথা। আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে মূল্যবান। হয়তো পরবর্তী পর্বের কোনো গল্পের অনুপ্রেরণা লুকিয়ে আছে আপনারই বলা কোনো অভিজ্ঞতার মধ্যে। ভূতনাথের ডায়েরির এই রহস্যের জাল ক্রমশ জটিল হচ্ছে। আপনারা যদি মনে করেন এই রহস্যময় যাত্রা আমাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নতুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, কারণ পরবর্তী পর্বে ডায়েরির এমন এক পাতা খুলতে চলেছি যা শোনার পর আপনি হয়তো আয়নার সামনে দাঁড়াতেও ভয় পাবেন। আমি নিখিল পাঁজা, মনের মুকুট থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আর মনে রাখবেন, অন্ধকার যখন ঘন হয় তখন কোনো ছায়া একা থাকে না। আপনার ছায়াটাই কি এখন আপনার সাথে আছে, নাকি